Hello everyone, welcome to Shom's Classroom. Shom's Classroom এর ক্লাস 11 এর আজকের এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস 11 এর বাংলা বিষয়ের প্রথম ক্লাসে যে পার্টটা আমরা পড়াতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যে প্রথম কবিতা রয়েছে। কবিতা অংশের প্রথম কবিতা হচ্ছে বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন। এই কবিতার সম্পর্কে তোমরা সম্পূর্ণ তথ্য এই ভিডিওটায় পাবে। প্রত্যেকটা কবিতার যে লাইন রয়েছে সেই লাইনের অর্থ কি, সেই শব্দার্থের অর্থ কি, প্রত্যেকটা জিনিস এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। তারই সঙ্গে এই কবিতা অর্থাৎ ভাব সম্মিলন কবিতা থেকে কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমাদের 11 এর দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা। সবাইকে বলবো ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দাও এবং যারা ভিডিওটা দেখতে পাচ্ছে না তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে যাতে এই ভিডিওটা তারা দেখতে পায়। আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমরা সম্পূর্ণ কবিতার আলোচনা তো জানবেই, গুরুত্বপূর্ণ প্রশ্নটাও জানবে এবং আরো কিছু এক্সট্রা তথ্য এই যে কবিতাটা সম্পর্কে কি হতে পারে সেই সম্পূর্ণটা জানানোর চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকে ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারের প্রথম যে কবিতাটা রয়েছে ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা, সেই বিদ্যাপতি কে তার সম্পর্কে কিছু ধারণা নেব। আমি সেক্ষেত্রে তোমাদের যে পাঠ্য টেক্সট বইটা রয়েছে সেটাকে বলবো একটু পাশে খুলে নিতে এবং টেক্সট বইটা ফলো করেই কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড যারা এখনো ভাব সম্মিলন কবিতাটা পড়নি সেটা কিন্তু বুঝে নাও। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের যে টেক্সট বইয়ের কবি পরিচিতি রয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে বলে রাখি, আমরা ফার্স্ট সেমিস্টারে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ পড়েছিলাম। সেখানে মধ্যযুগের অন্তর্গত একটা খুব গুরুত্বপূর্ণ সাহিত্য শ্রেণী পড়েছি পদাবলী সাহিত্য, যেখানে আমরা বিদ্যাপতির কথা পড়েছি, জ্ঞান দাসের কথা পড়েছি, গোবিন্দ দাসের কথা পড়েছি, বলরাম দাসের কথা পড়েছি, চণ্ডীদাসের কথা বলেছি। এরা সকলেই কারা? এরা হচ্ছে পদাবলী সাহিত্যের এক একজন কবি। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার পদাবলী কাকে বলে? ভক্ত কবি, এরা সবই কিন্তু ভক্ত কবি। যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনি হচ্ছেন বিদ্যাপতি। বিদ্যাপতি হচ্ছেন ভক্ত কবি। ভক্ত কবি মানে কি? কোনো দেবতার উদ্দেশ্যে আমি যখন কোনো কিছু মহার্ঘ অর্পণ করি বা আমার যিনি ইষ্ট দেবতা আমি তার ভক্ত, এনারা হচ্ছেন কোনো না কোনো দেব দেবীর উপাস্য বা ভক্ত। তারই সঙ্গে এনারা তাদের স্তুতি বা বন্দনা গান করে থাকেন, তাই জন্য তারা হচ্ছেন কবি। তাহলে ভক্ত কবি কারা বোঝা গেল? এই ভক্ত কবিরা যখন তাদের আরাধ্য দেবতাকে উদ্দেশ্য করে কোনো বিশিষ্ট ক্ষুদ্রাকৃতির গান বা পদ্য রচনা করেন সেটাই হচ্ছে পদাবলী বা পদ। বৈষ্ণব পদাবলী কাকে বলবো? এবার একটু প্রশ্নে আসি। বৈষ্ণব পদাবলী বলবো, বৈষ্ণব শব্দটার অরিজিন বা উৎপত্তি কোথা থেকে হচ্ছে সেটা তোমাদের আগে জানতে হবে। বৈষ্ণব কথাটা এসেছে বিষ্ণু থেকে, ভগবান বিষ্ণু থেকে বৈষ্ণব শব্দটার উৎপত্তি হয়েছে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে ভগবান বিষ্ণুর যারা উপাসক তাদেরকেই আমরা বিষ্ণু বা বৈষ্ণব বলবো, বিষ্ণুর যারা উপাসক তাদেরকে আমরা বৈষ্ণব বলছি। তাহলে বিষ্ণুর যে উপাসক তাদের যদি বৈষ্ণব বলা হয়ে থাকে, তাহলে সেই যে ভক্ত শ্রেণী বা ভক্ত বৃন্দ তারা যে সকল পদ বা পদাবলী রচনা করবেন সেটাই হচ্ছে বৈষ্ণব পদাবলী। অর্থাৎ ভগবান বিষ্ণুকে রিলেটেড করে যে পদাবলী সাহিত্য রচনা হয়েছে তাকেই হচ্ছে বলবো আমরা বৈষ্ণব পদাবলী সাহিত্য। এখানে বৈষ্ণব পদাবলীর মধ্যে মূলত মূল বিষয় কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? মূলত দুজন চরিত্র, একজন হচ্ছেন রাধা আর একজন হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ যদিও বা কিছুটা কম, রাধা কিন্তু অনেকাংশে বেশি বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে। কারণ বৈষ্ণব পদাবলী সাহিত্যে রাধাকে বলা হয় লাদিনী শক্তি। কার লাদিনী শক্তি? কৃষ্ণের লাদিনী শক্তি। আমরা যদি এই হাতটিকে রাধা ধরি তাহলে রাধা হচ্ছে মূল কেন্দ্র, তাকে আবর্তন করছে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ, আবার রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে রাধা হচ্ছে সর্ব উপজীব্য বিষয়। এই যে বৈষ্ণব কবিদের কথা পড়ছি আমরা, বিদ্যাপতি বলো, চণ্ডীদাস বলো, জ্ঞানদাস বলো, যাদের কথাই পড়ি না কেন বৈষ্ণব পদাবলী সাহিত্যের ক্ষেত্রে, তারা সকলে কিন্তু রাধাকে উপজীব্য করে তাদের পদাবলী সাহিত্য রচনা করেছেন। কৃষ্ণ খুবই কম, প্রায় নেই বললেই চলে। রাধাই তাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যের মূল উপজীব্য বিষয়। আজকের যে আমাদের পাঠ্য পদ অর্থাৎ ভাব সম্মিলন, সেটাও কিন্তু আমরা দেখবো রাধার জবানিতেই লেখা, রাধারই সেখানে সবকিছুই বর্ণনা করা হচ্ছে। এই রাধা যেহেতু লাদিনী শক্তি,
তাই রাধাকে কেন্দ্র করেই কিন্তু বৈষ্ণব পদ সাহিত্য বা পদাবলী সাহিত্য গড়ে উঠেছে। তাই বোঝা গেল বৈষ্ণব পদাবলী সাহিত্যের মূল উপজীব্য বিষয়কে রাধা, কৃষ্ণ নয়। কৃষ্ণ রাধাকে কেন্দ্র করে ঘুরছেন, কারণ রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আবার কৃষ্ণ ছাড়াও রাধা অসম্পূর্ণ। চলো, বিদ্যাপতি সম্পর্কে তোমাদের বইতে কিছু তথ্য দেওয়া রয়েছে, সেই তথ্যটাকে একটু জেনে নিই। বলছে পঞ্চদশ শতকের মৈথিলীয় কবি বা মৈথিলী কবি, এটা একটু জানতে হবে। বিদ্যাপতি অনেক প্রাচীন কবি। বাংলা পদসাহিত্যে বা পদাবলী সাহিত্যের ক্ষেত্রে, বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে বিদ্যাপতিকে সর্বপ্রাচীন কবিদের মধ্যে ধরা হয়ে থাকে। তার বহু পরে আমরা পাবো জ্ঞানদাস গোবিন্দ দাসের কথা। একদম প্রথম দিকে প্রায় চৈতন্য পূর্ব যুগের কবি তিনি। কিন্তু তিনি কোন শতকের? পঞ্চদশ শতকের কবি। মৈথিলী কবি। মৈথিলী কবি কেন বলা হচ্ছে? বিদ্যাপতি বাংলার বা আমাদের পশ্চিমবঙ্গ বা উত্তর পূর্ববঙ্গের কোনো জায়গায় জন্মগ্রহণ করেননি। বিদ্যাপতি আসলে বাঙালি ননই, এটা আমাদের মাথায় রাখতে হবে। বিদ্যাপতি বিহারের মিথিলা রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। এবং খুব গুরুত্বপূর্ণভাবে তাহলে আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে বিদ্যাপতি যদি মিথিলায় জন্মগ্রহণ করেন তাহলে তো বিহারের ভাষা বিহারি বা হিন্দি, তাহলে আমাদের বাংলা সাহিত্যে আমরা কেন বিদ্যাপতিকে পড়ছি? এটা প্রশ্ন আসতেই পারে। তার মূল কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত নদিয়া জেলার নবদ্বীপ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান তৎকালীন সময় পঞ্চদশ শতকের কথা বলছি, বাংলার অক্সফোর্ড নামে পরিচিত ছিল। যত জ্ঞান বিদ্যা চর্চা সব কিন্তু নবদ্বীপে হতো, ঠিক আছে। এবং যেমন পশ্চিমবঙ্গের একটা বিদ্যার কেন্দ্র হচ্ছে নবদ্বীপ, তেমনি বিহারের একটা বিদ্যা চর্চার কেন্দ্র হচ্ছে মিথিলা, ঠিক আছে। পশ্চিমবঙ্গে যদি অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে এই মিথিলা রাজ্যকে বিহারের অক্সফোর্ড বলা হচ্ছে। তাহলে এই দুটো জায়গার মধ্যে বিদ্যা চর্চার কেন্দ্রের একটা যোগসূত্র স্থাপন হচ্ছে। অনেক বাংলা বা বাঙালি ছাত্রছাত্রীরা, মূলত ছাত্ররা, তারা তখন সেই সময় মিথিলা রাজ্যে যেত পড়াশোনা করতে। সেই সময় তখনকার গিয়ে তাদের কি অনুভূতি হতো, তাদের কি সব থেকে বড় প্রবলেম ফেস করতে হতো? ভাষা। যে আমি বাঙালি হয়ে মিথিলা রাজ্যে যাচ্ছি বিহারে, সেখানে গিয়ে আমি সর্বপ্রথমে তাদের ভাষা বুঝতে পারছি না। আবার বিহার থেকে তখন যারা ফিরে আসছে ভাষা শিখে, ওইখানকার হিন্দি ভাষা শিখে, সেই শিখে আসার পর এখানে এসেও তারা কিন্তু সেটাকে প্রভাব ফেলছে। এই ভাষাটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মিথিলার কবি বিদ্যাপতিকে জানার ক্ষেত্রে। আমরা জানবো কেন, তাহলে ভাষা চর্চাটা কিন্তু মাথায় রাখবে, পয়েন্ট করে রাখবে, আমরা ভাষাটা জানবো। বোঝা গেল? তাহলে প্রথমে আমি বলছি বিদ্যাপতি মৈথিল কবি। তিনি বাংলার কবি নন, তিনি বিহারের মিথিলা রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন পঞ্চদশ শতকে। বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবুলি নামে পরিচিত। এই যে বলছি ভাষা, বঙ্গদেশ অর্থাৎ আমাদের এখানে বিদ্যাপতির যে ভাষায় পদ প্রচলন রয়েছে, অর্থাৎ আমরা যে ভাষায় আমাদের আলোচ্য পদটি পাঠ করব সেটা কিন্তু ব্রজবুলি ভাষার অন্তর্গত। এবার ব্রজবুলি বলতে আমরা ব্রজের ভাষাকে বুঝতে পারি, যে কৃষ্ণের ধাম ব্রজ, সেখানকার ভাষা। আসলে নয়, ব্রজবুলি ভাষা বলতে এক প্রকার বিশেষ কৃত্রিম ভাষাকে বোঝায়, যেখানে কয়েকটা ভাষার সংমিশ্রণে এই ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়েছে। সেটা আমরা জানবো ব্রজবুলি ভাষা কাকে বলছে। তারপরে কথিত আছে যে পরম পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন। কেন বলছি? এই যে বললাম চৈতন্য পূর্ববর্তী যুগের কবি হচ্ছেন বিদ্যাপতি, তাহলে চৈতন্য পূর্ববর্তী যুগের যদি কবি হয়, তাহলে চৈতন্যদেব তো তার পদের রসাস্বাদন করবেন, এটাই স্বাভাবিক। বাঙালিরা চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজবুলিকে অনেক সহজে বুঝতে পারেন। খুব ইম্পর্টেন্ট একটা লাইন বলেছে এখানে, কারণ দেখো আমরা চর্যাপদ ফার্স্ট সেমিস্টারে পড়েছি, চর্যাপদের প্রথম যে পদটা রয়েছে মনে আছে? বলতে পারবে কেউ? কমেন্টে জানাবে কিন্তু। প্রথম পদ হচ্ছে বা প্রথম কবিতা বাংলায় লেখা, সেটা হচ্ছে কা আ তরু বড় পঞ্চবিদা আলো চঞ্চল চিহ পৈঠা কালো। এটা হচ্ছে চর্যাপদের প্রথম পদ, সেটা বাংলা কবিতার অন্তর্গত। কিন্তু চর্যাপদের পদগুলো বা কবিতাগুলো দেখো, কা আ তরু বড় পঞ্চবিদা আলো, এটার ভাষার মধ্যে বাংলা ভাষা আমরা পাচ্ছি ঠিকই, কিন্তু সঠিকভাবে তার অর্থ উন্মোচন করতে কিন্তু আমরা পারছি না। কিন্তু এই ব্রজবুলি ভাষা বাঙালির কাছে অনেকটা বেশি গ্রহণযোগ্য, বাংলা ভাষার অনেকটা প্রভাব রয়েছে ব্রজবুলি ভাষার মধ্যে। তাই বাঙালিরা চর্যাগীতি অপেক্ষা এই ব্রজবুলি ভাষাকে অনেক বেশি আপন করে নিতে পেরেছে। চলো, বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয়। কবি বিদ্যাপতির জন্ম দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার
বিসফি গ্রামে এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে। তার রচনাবলীর মধ্যে রয়েছে, তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে রয়েছে কীর্তিলতা, ভূ পরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্ব সার, গঙ্গা বাক্যাবলী, বিভাগ সার, দান বাক্যাবলী, লিখনাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী প্রভৃতি। এগুলো হচ্ছে বিদ্যাপতি রচিত বিশেষ কয়েকটা গ্রন্থের নাম। তোমাদের শর্ট কোশ্চেন আসবে না, তাই জানলেই যথেষ্ট। চলো, তিনি প্রায় 800-এরও বেশি পদ রচনা করেছেন। এখানে 800 বলেছে, কিন্তু 800-এরও বেশি পদ বা ছোট ক্ষুদ্রাকৃতির কবিতা রচনা করেছেন। বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদে রাধাকৃষ্ণের প্রেমলীলা রূপায়িত করেছেন, তার মধ্যে রাধার বয়ঃসন্ধি, অভিসার, প্রেম বৈচিত্র্য, আক্ষেপানুরাগ, বিরহ ও ভাব সম্মিলনের পদগুলি বিশেষ উৎকর্ষপূর্ণ। এবার এই লাইনটা একটু তোমাদের কাছে খটোমটো থেকে হতে পারে, কারণ কি এই শব্দগুলো তোমাদের কাছে অপরিচিত। অভিসার, প্রেম বৈচিত্র্য, আক্ষেপানুরাগ, বিরহ, ভাব সম্মিলন, এই শব্দগুলো তোমাদের কাছে অনেকটা অপরিচিত। তোমরা বয়ঃসন্ধি সম্পর্কে কিন্তু অনেকটা জানো, তোমরা জীবন বিজ্ঞানে পড়েছো ক্লাস 10-এ, কিন্তু এই শব্দগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা খুব বেশি পরিচিত না। আসলে বৈষ্ণব পদাবলী যেহেতু কেন্দ্র করে গড়ে উঠেছে রাধা এবং কৃষ্ণকে, এবং রাধা হচ্ছেন তার মূল বিষয়, তাই রাধাকে কেন্দ্র করে কয়েকটা প্রেমের ভাগ বা বিস্তার লক্ষ্য করা যায় বৈষ্ণব পদাবলীতে, যার মধ্যে রয়েছে প্রথমে থাকবে পূর্বরাগ, অনুরাগ, তারপর থাকবে অভিসার, প্রেম বৈচিত্র্য, আক্ষেপানুরাগ, এখানে রয়েছে বিরহ, ভাব সম্মিলন। এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রেমের এক একটা অবস্থা বা প্রেমের এক একটা সময়, কোন সময় সেই প্রেমটি জাগছে রাধার মনে, সেই অবস্থা বা ঘটনাটাকে নির্দেশ করছে এই শব্দগুলো। যেমন ধরো বিরহ, বিরহ শব্দটা কিসের দ্বারা প্রকাশ করছে? বিরহ শব্দের অর্থ হচ্ছে যখন রাধা এবং কৃষ্ণের মধ্যে একটা বিচ্ছেদ সৃষ্টি হয়েছে, রাধা কৃষ্ণকে পাচ্ছেন না, তার কাছে তার যে মনোবেদনা, তার যে দুঃখ, সেই পদ, সেই সংক্রান্ত যে পদগুলো রচিত হয়েছে সেটাকে বলা হচ্ছে বিরহ সম্পর্কিত পদ। আবার যেটা হচ্ছে ধরো অভিসার, অভিসারে পদ রচনে বিদ্যাপতি শ্রেষ্ঠ যদিও বলে রাখি। অভিসার মানে কি? অভিসার হচ্ছে বৈষ্ণব পদাবলীর এমন একটা পর্যায় প্রেমের যেখানে আমরা দেখব শ্রী রাধিকা কৃষ্ণকে কাছে পাওয়ার জন্য কৃষ্ণের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আমরা বৈষ্ণব পদাবলীতে বা শ্রীকৃষ্ণ কীর্তনে অনেক সময় দেখব কাব্যের মধ্যে যে রাধা কিন্তু অভিসারে যাত্রা করেছেন। কখন? সেটা হতে পারে তিমিরা অভিসার, রাত্রি অভিসার, বর্ষাভিসার, এরকম অনেক অভিসারের ভাগ আছে, 6টা থেকে 8টা ভাগ আছে অভিসারের, যেখানে যে কোনো একটা প্রতিকূল সময় রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন। এই যে তার দেখা করার যাত্রা পথ, এই যাত্রা পথটাকে বলা হয় অভিসার। যেমন বর্ষাভিসার, কোনো বর্ষণমুখর রাত্রিতে রাধা কালিনীর নদীর কূলে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন, ঠিক আছে? এরকম একটা পদ আমরা পাই, দেখবে কে না বাসি বায়ে বড়াই কালিনী নই কূলে, কে না বাসি বায়ে বড়াই এ গোট গোকুলে। এটা খুব সুন্দর একটা পদ আমরা পাবো বিদ্যাপতির লেখা। আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েছি তাদের এই জিনিসগুলো পড়তে হয়। তোমরাও যদি বাংলা সাহিত্য নিয়ে পড়তে চাও, তোমরাও কিন্তু এই জিনিসগুলো রসাস্বাদন করতে পারবে, পড়তে পারবে। তাহলে অভিসার হচ্ছে যাত্রাপথের বর্ণনা, বিরহ হচ্ছে একটা ডেসপারেট মানে অবস্থা যেখানে দুজনের মধ্যে বিচ্ছিন্ন সৃষ্টি হয়েছে, ভেদাভেদ সৃষ্টি হয়েছে, সেই সময়টা হচ্ছে বিরহ। ভাব সম্মিলন তো আমাদের পাঠ্য কবিতায় আমরা জানবো কি। তারপর কবি বিদ্যাপতি তার কিছু পদে মৈথিল কোকি অভিনব জয়দেব নামে খ্যাত হয়েছেন। কেন বলছেন? এই জয়দেব কেন বলা হচ্ছে অভিনব জয়দেব? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি তোমাদের সাহিত্যের ইতিহাসে মূল পূর্ব মানে হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ থাকতো, তাহলে এই প্রশ্নটা আসতো, কেন বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয় বা মৈথিল কোকিল বলা হয়? আসলে জয়দেব হচ্ছেন সর্বপ্রথম আমাদের বলা যেতে পারে বাংলা ভাষার একজন বিশিষ্ট কবিতাকার। জয়দেব এমন কিছু কবিতা লিখে গেছেন যার পরবর্তী অনুসরণকারী হচ্ছেন এই বিদ্যাপতি। বিদ্যাপতি জয়দেবকে অনুসরণ করে তার বিশেষ বিশেষ পদগুলো রচনা করেছেন, তাই জন্য তাকে অভিনব, নতুনত্ব ভাবে জয়দেব বলা হচ্ছে। জয়দেব তো অনেক প্রাচীন, অনেক প্রাচীন, বিদ্যাপতিরও আগে। তাহলে বিদ্যাপতিরও আগে যিনি জয়দেব, তাকে নতুন ভাবে তিনি সৃষ্টি করলেন, তাই জন্য তাকে নামকরণ করা হয়েছে অভিনব জয়দেব। মৈথিল কোকিল কেন বলা হয়? কারণ তিনি কোকিল, কোকিলের মতো সুমিষ্ট ভাষায় পদ রচনা করেছেন। যেহেতু তিনি মিথিলার কবি এবং সুমিষ্ট ভাষায় কোকিলের মতো পদ রচনা করেছেন, তাই তাকে মৈথিল কোকিল বলা হচ্ছে।
এই বিস্ময়কর প্রতিভাশালী কবি একাধারে কবি, শিক্ষক, কাহিনীকার, ঐতিহাসিক, ভূবৃত্তান্ত লেখক, কারণ এই যে পুরুষ পরীক্ষা এগুলো সবই তো তার গ্রন্থ, নিবন্ধকার হিসেবে ধর্মকর্মের ব্যবস্থাদাতা ও আইনের প্রামাণ্য গ্রন্থের লেখক ছিলেন। বিশেষ ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই ছিল বিদ্যাপতি সম্পর্কে এবং তার কারুকার্য সম্পর্কে বিশেষ কিছু তথ্য, যেটা তোমাদের টেক্সট বই থেকে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। হয়তো আমরা টেক্সট বইয়ের এই অংশটা অনেকেই পড়েছি, কিন্তু এই যে প্রত্যেকটা জায়গা আমি দাগালাম সেগুলো হয়তো অনেকেই বুঝতে পারিনি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন জায়গাটা বেশি ইন্টারেস্টিং লাগলো এবং কোন জায়গাটা তোমরা বুঝতে পারলে না, সেটাও অবশ্যই লিখবে। চলো এবার আমরা একটা মূল আলোচনার দিকে ফোকাস করি। আচ্ছা, তোমাদের সামনে একটা খুব সুন্দর ছবি দিয়ে আমি ভাব সম্মিলনটাকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা জানবো ভাব সম্মিলন এই কথাটির অর্থ কি। কেউ ধারণা যদি দিতে পারো তাহলে অবশ্যই খুব ভালো হয়। চলো আমি বলে দিই তোমাদের জন্য। ভাব সম্মিলন মূলত রাধার একটা প্রেমের অবস্থা। কিরকম অবস্থা চলো বিশ্লেষণ করি। ভাব কথার অর্থ কি? ভাব কথার অর্থ হচ্ছে কল্পনা, ভাবনা অথবা চিন্তা। তাহলে ভাব কথার অর্থ হচ্ছে কল্পনা, ভাবনা বা চিন্তা। রাধার কল্পনায়, ভাবনায় বা চিন্তায় যখন শ্রীকৃষ্ণ ঘুরছেন এটা হচ্ছে ভাব। সম্মিলন কাকে বলছে? সম্মিলন হচ্ছে মিলন। অর্থাৎ রাধা যখন তার ভাবে অর্থাৎ কল্পনার জগতে, মানুষ জগতে বা চিন্তা জগতে শ্রীকৃষ্ণের সাথে মিলিত হচ্ছেন, তখন ভাব সম্মিলন সৃষ্টি হচ্ছে, রাধার প্রেমের সঞ্চার হচ্ছে। সেই সময়টাকে রাধার যে প্রেমের অবস্থা সেটা হচ্ছে ভাব সম্মিলন। অর্থাৎ কল্পলোকে, মানুষ লোকে, চিন্তা লোকে যখন রাধা কৃষ্ণের সাথে কাল্পনিকভাবে মিলিত হচ্ছেন তখনই সৃষ্টি হচ্ছে ভাব সম্মিলন, অর্থাৎ ভাবের সম্মিলন। কেন বলছে? এখানে একটা ঘটনা আছে। কি ঘটনা? আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পূর্ণটা যদি কেউ পড়ে থাকি, তোমরা ক্লাস 11-এ যে বই ফলো করেছো, যদি সেই বইতে ভালোভাবে লেখা থাকে তাহলে জানবে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু একটা অসম্পূর্ণ কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে লাস্ট খণ্ড যেখানে রাধা বিরহ দেখানো হয়েছে, সেখানে বিরহ সম্পর্কে কিছু বিশেষ তথ্য দিয়েছে। বলা হয়েছে আসলে রাধা এসেছে শ্রীকৃষ্ণকে তার মর্তলীলায় সাহায্য করতে। কৃষ্ণের কাজ হচ্ছে কি দুষ্টের দমন, শিষ্টের পালন করা। তাহলে কৃষ্ণ এখানে এসেছে কাকে দমন করতে? কংসকে দমন করতে। সমগ্র বৃন্দাবনকে কংস মুক্ত করতে এসেছেন কৃষ্ণ। তাহলে এই কৃষ্ণের কাজ হচ্ছে কি কংসকে দমন করা। তার মাঝখানে তার রাধার সঙ্গে পরিচয়, রাধার সঙ্গে ভাব, ভালোবাসা, তারপরে কিন্তু দেখা যাচ্ছে রাধার সঙ্গে তার একটা চির বিচ্ছেদের ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে রাধা বিরহ অংশ আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ কংস বধের জন্য মথুরা গমন করেছেন। বৃন্দাবনে তিনি আর নেই। যেই তিনি বৃন্দাবন ছেড়ে মথুরা গমন করেছেন, তার সঙ্গে তার মাথায় থাকা সমস্ত রাধার যে স্মৃতি সবটাই কিন্তু বিলুপ্ত হয়েছে। কেন হয়েছে? তার কারণ সেটাই বিধির লিখন। কৃষ্ণ যাবেন মথুরায় কংস বধের জন্য এবং তার মাথা থেকে সমস্ত কিছু রাধার সমস্ত স্মৃতি মুছে গেছে। কিন্তু রাধা তো এখানে সেই কৃষ্ণ বিরহে পাগলিনীর মতো পড়ে রয়েছে। সেটা হচ্ছে বিরহ অবস্থা। রাধা যখন কৃষ্ণকে যত চাইছেন কিন্তু কিছুতেই তার সামনে তিনি তাকে দেখতে পাচ্ছেন না। রাধা কৃষ্ণকে স্পর্শ করতে পারছেন না, তাকে ছুতে পারছেন না, তার সঙ্গে কথা বলতে পারছেন না, তাকে দেখতে পারছেন না। সর্বোপরি এই অবস্থাটা হচ্ছে রাধার বিরহ অবস্থা, যে সময় রাধা প্রায় বিরহে পাগল হয়ে গেছে। এই অবস্থাটাকে বলা হচ্ছে বিরহ। কিন্তু আমরা বাংলা সাহিত্যে অথবা পদাবলী সাহিত্যে বিরহ দিয়ে কোনো কিছু, পূর্বযুগে যখন পদাবলী সাহিত্য রচিত হতো সে বিরহ জিনিসটা ছিল না কোনো সময়। তাই জন্য বৈষ্ণব পদকবিরা যতই বিরহ আসুক তারপরে ভাব সম্মিলনকে এনেছেন রাধার মধ্যে। বিরহের পরবর্তী পর্যায়ে হচ্ছে ভাব সম্মিলন। কারণ কি? রাধা এই সময় এখন এত বিরহ কাতুরা যে কৃষ্ণকে তিনি এখন আর তার সামনে চাইছেন না, তিনি যেন তার মানুষ লোকে, কল্পনার লোকে কৃষ্ণকে দর্শন করতে চাইছেন। তাই বিরহ জিনিসটা আমাদের বাংলা সাহিত্যে কখনো ছিল না, এটা পাশ্চাত্য দেশের সাহিত্য থেকে আমাদের এসেছে। যে আমরা এখন অনেক ট্র্যাজেডিক গল্প, ট্র্যাজেডিক কবিতা পড়ি যেখানে শেষে বিয়োগান্তক কিছু ঘটে যাচ্ছে, কিছু খারাপ কিছু ঘটে যাচ্ছে,
বিরহ ঘটে যাচ্ছে, কিন্তু বাংলা সাহিত্যে কোনোদিন বিরহ ধরনের কিছু ছিল না, বিশেষত পদাবলী সাহিত্যে। তাই বৈষ্ণব কবিরা তখন বিরহ ভাবটাকে রাধার কমানোর জন্য নিয়ে এসেছিলেন ভাব সম্মিলন, অর্থাৎ কি ভাব বা কল্পনা লোকে মিলিত হওয়ার যে চেষ্টা, সেটাই হচ্ছে ভাব সম্মিলন। তাহলে রাধার যে ভাবে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার প্রচেষ্টা, সেটাই আমাদের ভাব সম্মিলন কবিতার মূল বিষয়বস্তু। চলো পরের অংশ, ভাব সম্মিলন কবিতার উৎস কি? আমরা অনেক টেক্সট বই, আমরা অনেক সহায়িকা বইতে পেয়েছি যে ভাব সম্মিলন কবিতার উৎস লেখা রয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক সংকলিত বৈষ্ণব পদাবলী থেকে গ্রহণ করা হয়েছে। এটা কিছু অর্থে ঠিক, আবার কিছু অর্থে ভুল বলে আমার মনে হয়, কারণ যেহেতু যারা লিখেছেন, পর্ষদ যেহেতু সিলেবাসটা সিলেক্ট করেছে, তাই তারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই পদটাকে গ্রহণ করেছে বলা যেতে পারে। কিন্তু যে কোনো প্রকার তুমি বাংলা সাহিত্যের পদাবলী সাহিত্য, মূলত বৈষ্ণব পদাবলী সাহিত্যের বই নিয়ে নাও, আমার কাছে আছে ডক্টর সত্যগিরির বই, সত্যগিরির বইতে ওই ভাব সম্মিলন রয়েছে, তাহলে আমি বলতে পারি যে সত্যগিরির বই থেকে নেওয়া হয়েছে? অবশ্যই বলতে পারি, কিন্তু যেহেতু পর্ষদ এখান থেকে নিয়েছে, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলিত বৈষ্ণব পদাবলী গ্রন্থ থেকে নিয়েছে, তাই আমাদের মূল উৎস গ্রন্থ কিন্তু এটাই ধরে নিতে হবে। চলো, ভাব সম্মিলন কাকে বলছে আমি তোমাদের এতক্ষণ বোঝালাম, যেটা সেটাই লেখা আকারে। কি বলছে? ভাব বা কল্পনার জগতে রাধা কৃষ্ণের যে মানস মিলন, রাধা কৃষ্ণের যে মানস মিলন, অর্থাৎ কল্পনা লোকে রাধা যখন কৃষ্ণের সাথে মিলিত হচ্ছেন, তাকে যখন দেখতে পাচ্ছেন, ছুতে পাচ্ছেন, সেটাই হচ্ছে বৈষ্ণব পদসাহিত্যে তাকে ভাব সম্মিলন বলা হচ্ছে। অর্থাৎ ভাবে বা কল্পনায় মিলিত হওয়ার যে ঘটনা, তাকে আমরা ভাব সম্মিলন বলবো। চলো পরের, এবার আমরা আসবো একটু ভাষার কথা। তোমাদের এতক্ষণ বলছিলাম যে ভাষা আমরা কি জানবো, এবার আমরা জানবো ব্রজবুলি ভাষা কি। ভালো করে লক্ষ্য করবে, ব্রজবুলি হলো এক ধরনের শ্রুতিমধুর কোমল কৃত্রিম ভাষা। ফলো করবে বিষয়টা, এটা কৃত্রিম ভাষা, অর্থাৎ এটা তৈরি করা হয়েছে মানুষের দ্বারা। কে তৈরি করেছেন? বিদ্যাপতি তৈরি করেছেন, সোজা কথা। বিদ্যাপতি এই ব্রজবুলি ভাষার একমাত্র স্রষ্টা। কিভাবে তৈরি করেছেন চলো দেখি। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে কি কি ভাষা মিশে? মৈথিলি, ওড়িয়া, অসমিয়া এবং বাংলার সংমিশ্রণে ফলে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়েছে। তাহলে এই ভাষার মধ্যে, অর্থাৎ ব্রজবুলি ভাষার যে পদ আমরা পড়বো, সেই এই ব্রজবুলি ভাষার পদের মধ্যে আমরা এই চারটে ভাষার ইনফ্লুয়েন্স, অর্থাৎ মৈথিলি, ওড়িয়া, অসমিয়া এবং বাংলা ভাষার কিন্তু প্রভাব দেখতে পাবো। এবার দেখো, তুমি লক্ষ্য করে মৈথিলি বাদ দাও, তুমি ওড়িয়া, অসমিয়া, বাংলা, এই তিনটে ভাষার মধ্যে আমাদের ভাষা বাংলার একটা খুব সিমিলারিটিস আছে। তাই জন্যই বলা হচ্ছে যে বাঙালি চর্যাগীতির তুলনায় বৈষ্ণব পদাবলীর ভাষা, মূলত ব্রজবুলিকে অনেকটা ভালো করে বুঝতে পারে, কারণ এই তিনটে ভাষা আমাদের বাংলা ভাষা। ওর অসমিয়া, ওড়িয়া এবং বাংলা আমাদের নিজস্ব ভাষা, কারণ বাংলারই তো অপভ্রংশ অবহট্টেরই এই তিনটে শাখা, ওড়িয়া, অসমিয়া আর বাংলা, এই তিনটে তো অপভ্রংশ অবহট্টেরই শাখা। যেহেতু খুব ক্লোজ রিলেশন আছে এই তিনটে ভাষার মধ্যে, সেই জন্য আমরা ব্রজবুলি ভাষাকে খুব সহজে বুঝতে পারি। চলো, বিদগ্ধ পণ্ডিতদের মতে বিদ্যাপতি এই ভাষার স্রষ্টা। বোঝা গেল? তো প্রথমেই বললাম, সমালোচকেরা মনে করেন যে মূলত অবহট্ট, আবার সমালোচকেরা কি মনে করছেন? অবহট্ট এবং মৈথিলি এই দুটো ভাষার মিশ্রণে এই সুমধুর সাহিত্যিক ভাষার সৃষ্টি হয়েছে। কবি ঈশ্বরগুপ্ত সর্বপ্রথম এই ব্রজবুলি শব্দটি ব্যবহার করেছিলেন। কে বললেন? পণ্ডিত ঈশ্বরগুপ্ত। আমরা এটা পাবো কোথায়? পাবো বাংলা সাহিত্যের ইতিহাস সেকেন্ড সেমিস্টারে, আসবো আমরা আলোচনায় সেকেন্ড সেমিস্টারে বাংলা সাহিত্যের ইতিহাস ক্লাসে। সেখানে আমরা পাবো বাংলা কাব্য কবিতার ধারায় ঈশ্বরগুপ্তের অবদান। এই কবি ঈশ্বরগুপ্ত সর্বপ্রথম এই ভাষাটিকে নামকরণ করলেন ব্রজবুলি। এই ভাষাটার আগে কোনো নির্দিষ্ট নাম ছিল না। এই যে পদগুলো আমরা পড়ছি, সেটা নির্দিষ্ট কোনো নামকরণ ছিল না, সেটা করলেন সর্বপ্রথম কবি ঈশ্বরগুপ্ত এবং নাম দিলেন ব্রজবুলি। রবীন্দ্রনাথ এই ভাষায় তার ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থ রচনা করেছেন। ভানুসিংহ ঠাকুরের পদাবলীর কোনো কবিতা মনে আছে? ভেবে যদি বলতে পারি তোমাদের দ্বারা। আচ্ছা, এখন মনে পড়ছে না, পরে বলছি, ঠিক আছে। ভানুসিংহ ঠাকুরের পদাবলী, অর্থাৎ তিনিও, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই ব্রজবুলি ভাষায় তার কাব্যগ্রন্থ এই যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছে। চলো, এবার আমরা চলে আসবো মূল যে কবিতার লাইন, সেগুলোর বিশ্লেষণ, অর্থ সব। প্রথম দেখো দুটো পংক্তি। কি কহবরে সখী আনন্দর, চিরদিনে মাধব মন্দিরে। প্রথম লাইন, এখানে প্রথম লাইনের মধ্যে থেকে রাধার আকুল আরতি
বোঝা যাচ্ছে তিনি কাকে তার আরতি জানাচ্ছেন? তার সখী, তার বান্ধবী, সহচরীকে বলছেন। তিনি বলছেন কি কহবরে সখী আনন্দ ওর। কহব মানে কি? বইটা পাশে নিয়ে বসবে তোমরা। বলবো। রাধা তার সখীকে বলছেন হে সখী তোমাকে আমি আর কি বলবো। রে সখী, রে মানে কি? ওহে। এটা হচ্ছে ব্রজবুলি ভাষার একটা সম্বোধন পদ। আনন্দ ওর, ওর মানে কি? সীমাহীন, যার কোনো সীমা নেই। রাধা তার সখীকে বলছেন কি কহবরে সখী আনন্দ ওর। হে সখী আমি তোমাকে আর কি বলবো, আমার কোনো আনন্দের আর সীমা নেই। কেন? চিরদিনে মাধব মন্দিরে মোর। চিরদিন মাধব অর্থাৎ কৃষ্ণ আমার মনের মন্দিরে যেন অবস্থান করছেন। মোর মানে কি? মোর মানে হচ্ছে আমার। রাধা তার সখীকে জানাচ্ছেন যে হে সখী আমি তোমাকে আমার আনন্দের কথা আর কি বলবো, কারণ কি মাধব অর্থাৎ কৃষ্ণ চিরদিন আমার মনের মন্দিরে। মনের মন্দির, এখানে মাধব ও কোথায় অবস্থান করছেন? চিরদিন মাধব মন্দিরে মোর। মন্দির অর্থাৎ আমার মনে। এখানে মন্দির বলতে আমার মন, হৃদয়কে বোঝানো হয়েছে। চিরদিন মাধব আমার হৃদয়ে অবস্থান করছেন, তাই বলছে কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। পাপ সুধাকর, পাপ মানে কি? যিনি পাপ কার্য করেছেন তাকে আমরা পাপী বলি, তাই তো? সুধাকর শব্দের অর্থ কি? সুধাকর শব্দের অর্থ হচ্ছে চাঁদ। তাকে এখানে তাহলে পাপী বলা হচ্ছে? প্রশ্ন আসতে পারে। পাপী বলা হচ্ছে সুধাকর অর্থাৎ চাঁদকে। কেন বলছে আমরা জানবো। পাপ সুধাকর যত দুঃখ, দুঃখ কথার অর্থ কি? দুঃখ। তাকে এখানে তাহলে পাপী বলা হয়েছে, চাঁদকে পাপী বলা হয়েছে। কেন? সে রাধাকে কি দিয়েছে? রাধাকে সে এতদিন দুঃখ দিয়ে এসেছে, তাই বলছে পাপ সুধাকর যত দুঃখ দিল। দিল মানে কি? দিল। সব বৈষ্ণব পদাবলী ব্রজবুলির অন্তর্গত। তাই বলছে পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। পিয়া অর্থাৎ কি? এখানে পিয়া বলতে কাকে বোঝানো হয়েছে? অবশ্যই এখানে প্রিয়া বলতে কৃষ্ণকে বোঝানো হয়েছে। পিয়ামুখ দর্শনে, দর্শনে মানে কি? দর্শন করে, দেখে। পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। ভেল মানে কি? পেলাম। আমি পিয়ার মুখ দর্শন করে তত সুখ পেলাম বা অনুভব করলাম। তাই বলছে পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। অর্থাৎ কি? পাপী সুধাকর। কেন বলছে এখানে? সুধাকর অর্থাৎ চাঁদ প্রতিদিন উপরে উঠছে। কোথায়? আকাশে উঠছে। আকাশে যখনই উঠছে উজ্জ্বল আলোকের দ্বারা, জ্যোৎস্না আলোকের দ্বারা সবসময় যেন কৃষ্ণের কথা রাধাকে সে সেই সুধাকর অর্থাৎ চাঁদ বারে বারে মনে করাচ্ছে। কিন্তু কৃষ্ণ তো রাধার কাছে নেই, তাই রাধা এখানে কৃষ্ণকে পাপী বলছেন, কারণ তাকে প্রতিদিন চাঁদ আকাশে উঠে প্রবল জ্যোৎস্নালোকের দ্বারা কৃষ্ণের কথা মনে করাচ্ছেন, তাই তাকে বলা হচ্ছে পাপী। তাই বলছে পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়ামুখ দর্শনে তত সুখ পেল। তারপর আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠে। খুব সুন্দর একটা লাইন বলছে আঁচড়। আঁচড় কথার অর্থ কি? আঁচল। খুব ভালো করে লিখে নেবে এগুলো। শাড়ির আঁচল ভরে, বলছে আঁচড় ভরিয়া অর্থাৎ ভরে। আঁচড় ভরে যদি আমাকে কেউ মহানিধি, মহানিধি শব্দের অর্থ কি? মহানিধি শব্দের অর্থ হচ্ছে মহা মূল্যবান রত্ন। তাই বলছে আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, আমাকে যদি কেউ আঁচল ভরেও মহামূল্যবান রত্ন দেয়, তব হাম পিয়া দূর দেশে না পাঠায়। কেন বলছে? কারণ কি? এখন কৃষ্ণ রাধার থেকে দূরে রয়েছে, তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছেন, এবং তার জন্য তার মনে হচ্ছে যে আঁচড় ভরে যদি আমাকে কেউ মহামূল্যবান রত্নও দেয়, তবুও আমি কিন্তু আমার প্রিয়াকে, আমার কৃষ্ণকে দূর দেশে আর পাঠাবো না। তাই বলছে হাম মানে কি? আমার, তব মানে তবু, প্রিয়া মানে প্রিয়া, দূর দেশে না পাঠাই। তাহলে এখানে প্রিয়া বলতে কি? অবশ্যই কৃষ্ণ। তাই বলছে যে আঁচড় ভরেও যদি আমাকে কেউ মহানিধি বা মহামূল্যবান রত্ন দেয়,
আমি তবু কিন্তু আমার কৃষ্ণকে, আমার প্রিয়াকে আর দূরদেশে পাঠাবো না। পরের লাইন, শীতের ওড়নি পিয়া গিরিশার বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। খুব সুন্দর একটা লাইন, মানে রাধার প্রেম কতটা গভীর, রাধা কৃষ্ণকে ছাড়া কতটা অসম্পূর্ণ, রাধার জীবনে কৃষ্ণ কতটা অপরিহার্য, সেই দুটো লাইন বুঝিয়ে দিচ্ছে আমাদের কাছে। কি বলছে? শীতের ওড়নি, আমরা শীতকালে কি করি? চাদর কম্বল বা শাল গায়ে দিই উষ্ণতা পাওয়ার জন্য। তাই বলছে শীতকালের ওড়নি, শীতকালের যে উষ্ণতা পাওয়ার যে মাধ্যম, সেই ওড়না হচ্ছে কৃষ্ণ আমার কাছে। গিরিশর বা, গিরিশর মানে কি? গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের বা মানে হচ্ছে বাতাস। গ্রীষ্মকালে আমাদের যেমন শীতকালে গরম করার জন্য নিজেদের শরীরকে ওড়না বা আমাদের শালের প্রয়োজন হয়, কিছু গরম পোশাকের প্রয়োজন হয়, তেমন গ্রীষ্মকালে তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য আমাদের কি প্রয়োজন হয়? ঠান্ডা বাতাসে। তাহলে শীতের ওড়নি পিয়া গিরিশর বা, শীতের ওড়নি, ওড়নি মানে হচ্ছে কি? ওড়না বা গায়ে দেওয়ার মতো বস্ত্র যেটা উষ্ণ রাখে মানুষের শরীরকে। গিরিশর অর্থাৎ কি? গ্রীষ্মকালের কথা বলছে। বা কথার অর্থ কি? বাতাস। তাই বলছে এই শীতের ওড়নি পিয়া গিরিশর বা, শীতকালে যেমন ওড়নার প্রয়োজন হয়, তেমন গ্রীষ্মকালে ঠান্ডা বাতাস হচ্ছে কৃষ্ণ আমার কাছে। বরিশার ছত্র পিয়া দরিয়ার, বরিশার মানে কি? বর্ষাকালে। ছত্র অর্থাৎ ছাতা। আবার বর্ষাকালে যেমন আমাদের বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতার প্রয়োজন হয়, তেমনই যেন কৃষ্ণ তার কাছে কি? বরিশার ছত্র অর্থাৎ বর্ষাকালের ছাতা, এবং দরিয়ার না, অকল সমুদ্র, অকল তরণী পার করার জন্য যে ছোট্ট নৌকা বা দরিয়ার প্রয়োজন হয়, সেই বিশাল সমুদ্র পার করা, দরিয়া হচ্ছে কি? অকুল সমুদ্র। না মানে কি? নৌকা বা তরণী। তাই বলছে এটা খুব সুন্দর একটা উদাহরণ যে কৃষ্ণের জীবনে রাধার জীবনে কৃষ্ণের অপরিহার্যতা কতটা, কৃষ্ণ ছাড়া রাধা যে কতটা অসম্পূর্ণ, এই দুটো লাইন প্রকাশ করে দিচ্ছে। তাই বলছে শীতের ওড়নি পিয়া গিরিশর বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। কৃষ্ণ তার কাছে শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা এবং অকুল সমুদ্র পার করার নৌকা বা তরণী স্বরূপ। চলো শেষ লাইন একদম। কি বলছে? ভনয় বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এবার বিদ্যাপতি শেষের তার নিজের লাইনটা তুলে বলছেন, নিজেকে উৎসর্গ করে বলছেন যে ভনয় বিদ্যাপতি, বিদ্যাপতি ভনয় অর্থাৎ ভনিতা করে বলছেন। এবার একটা ভাব নিয়ে বলছেন, ভনয় বিদ্যাপতি শুনো বড় নারী। বড় নারী মানে কি? উচ্চ কুলের শ্রেষ্ঠ নারী। বড় নারী কথার অর্থ কি? বারে বারে বলছি, ভালো করে মাথায় রাখো, শ্রেষ্ঠ নারী। তাই বলছে ভনয় বিদ্যাপতি শুনো বড় নারী। তাহলে বড় নারী বলতে কাকে বোঝানো হয়েছে? রাধাকে বোঝানো হয়েছে। এবং বিদ্যাপতি ভনিতা করে কি বলছেন? রাধাকে বড় নারী সম্বন্ধ করছেন। তিনি বলছেন, ওহে বড় নারী, শ্রেষ্ঠ নারী, তুমি শোনো আমার কথা। সুজনক দুঃখ দিবস দুই চারি। যে সুজন, সুজনক মানে কি? ভালো জন, সুজন যিনি ভালো হৃদয়ের ব্যক্তি, যিনি ভালো মনের মানুষ, সেই মানুষের দুঃখ বা দুঃখ দিবস দুই চারি, বেশি দিনের নয়, সেই দুঃখ কিছু দিনের। কত দিনের? দুই চারি, দু চার দিনের জন্য সেই দুঃখ তোমার কাছে রয়েছে। অর্থাৎ রাধার দুঃখটা এখানে কি? কৃষ্ণকে না পাওয়ার দুঃখ, কৃষ্ণকে পাওয়ার আকুতির দুঃখ, এটা হচ্ছে রাধার দুঃখ। তাই বলছি সুজনক দুঃখ দিবস দুই চারি। তাই বড় নারী, তোমার দুঃখের বেশি দিনের আর কোনো প্রয়োজন নেই, তোমার দুঃখ বেশি দিনের নয়, তোমার দুঃখ আর দুই চার দিনের। কারণ তুমি কি? শ্রেষ্ঠ নারী, কারণ তুমি সুজন, তুমি ভালো মনের মানুষ। তাই তোমার দুঃখের আর বেশি দিন সময় নেই, তুমি দুই চার দিনের মধ্যে দুঃখ থেকে মুক্তি পাবে। এই হচ্ছে সম্পূর্ণ ভাব সম্মেলন কবিতার প্রত্যেকটা ছত্রের প্রত্যেকটা অর্থ। মানে বোঝা গেল? যদি বুঝে গিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানাবে। এবং কমেন্টগুলো যদি আমি দেখি তোমাদের থেকে, কিন্তু আমি অনেকটা মোটিভেট হই যে তোমরা যদি এই জিনিসগুলো বুঝতে পারো,
তাহলে কিন্তু আমি অনেকটা উপকৃত এবং আমি এই ভিডিওটা করার সার্থকতাটা অনুভব করতে পারি যে এই ভিডিওটা করে সত্যি আমার কাজে লেগেছে এবং তোমরা সেটা সার্থকতা প্রমাণ করছো। তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে এই যে তোমরা ভাব সম্মিলন কবিতাটা বুঝছো সেটা কতটা বুঝছো, তোমাদের কথা অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব খুব শর্টের মধ্যে যে এই কবিতা থেকে তোমাদের বড় প্রশ্ন কি কি জিনিসটা আসতে পারে। চলো দেখে নিই। দেখো, মূলত এখান থেকে তোমাদের পর্ষদ প্রথমে বলেছিল যে কবিতা অংশ থেকে 2 নম্বর এবং 3 নম্বরে বড় প্রশ্ন আসবে। একটা 2 এবং একটা 3 টোটাল অ্যাড করলে 5 হচ্ছে। তাহলে 2-3 এর প্যাটার্নটাকে পর্ষদ পরে বলল যে না, 2-3 না করে যে কোনো স্কুল সেটাকে গোটা 5-এও নিতে পারে, কিন্তু হ্যাঁ সেখানে তোমাকে 2-3 এর ডিভিশন দেখাতে হবে। বোঝা গেল? তো সেই অর্থে এই প্রশ্নগুলো তৈরি করা। কিভাবে দেখো, প্রথমে এবছর তোমাদের যে নতুন সংসদ প্রশ্ন পাবলিশ করেছে সেখানে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা সব স্কুলে দেওয়ার চান্স কিন্তু 100%। কি বলছে? ভাব সম্মিলন কি? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। অর্থাৎ তোমাকে এই প্রশ্নের মধ্যে পুরো ভাব সম্মিলন কবিতাটার বিষয়বস্তু আনতে হবে, কারণ প্রত্যেকটা ছত্রে আমি দেখতে পাচ্ছি যে রাধার আনন্দটাই তো চিত্রিত হয়েছে। তিনি প্রথম লাইনে বলছেন কি কহবরে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর, তাই শেষ লাইনেও বলছেন যে আচর ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। তারপরের লাইনে কি বলছেন? গিরিশার শীতের অর্ণি পিয়া গিরিশর বা, তারপর বরিশার ছত্র পিয়া দরিয়ার না। তাহলে এই যে সমস্ত কিছু তো তার আনন্দের চিত্র, তিনি আনন্দিত। কারণ কি? তিনি ভাবে বা মানুষ লোকের কৃষ্ণের সাথে দেখা করে নিয়েছেন, তার জন্য তার এই আনন্দ উপলব্ধি হচ্ছে। এই যে পুরো বিষয়বস্তু সেটাই কিন্তু এখানে এই প্রশ্নটায় তোমাকে লিখতে হবে। পরে পাঠ্য ভাব সম্মেলন কবিতায় বিদ্যাপতি রাধাকে কিভাবে চিত্রিত করেছেন, অর্থাৎ রাধার চরিত্র চিত্রণ বর্ণনা করতে হবে। পরেরটা, শ্রীমতী রাধিকার জীবনে কৃষ্ণের যে অপরিহার্যতা বোঝাতে কবি কি কি উপমা ব্যবহার করেছেন। ওই যে ওই লাইনটা বলছিলাম বারে বারে, অপরিহার্যতা কোনটা? অপরিহার্যতা কোন কোন লাইনগুলো বলছেন কমেন্ট করো। অবশ্যই ঠিক তাই, শীতের অর্ণি পিয়া গিরিশর বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। এই যে লাইনটার মধ্যে থেকেই তো তার অপরিহার্যতার পরিচয় পাচ্ছি আমরা, যে রাধার জীবনে কৃষ্ণ কতটা গুরুত্বপূর্ণ। সেই প্রত্যেকটা অপরিহার্যতার জন্য যে লাইন বা শব্দগুলোর ব্যবহার করেছে সেই শব্দগুলো বিশ্লেষণ করতে হবে এই প্রশ্নটার মধ্যে। পরেরটা, বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন শীর্ষক পদটিতে বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা সাধারণভাবে এখানে কোন স্কুলে নাও দিতে পারে, কিন্তু পড়ে রাখাটা দরকার। ঠিক আছে, এরপরে প্রশ্নটাও বলবো যে এটা পড়ে রাখাটা দরকার, কিন্তু নাও দিতে পারে। তোমরা চাইলে যারা ভালো করে পড়তে চাইছো তারা এই দুটো প্রশ্ন অর্থাৎ 4 এবং 5 প্রশ্নটা একটু এক্সট্রা পড়ার জন্য আমি বলছি, যারা একটু ভালো করে বিষয়বস্তুটা বুঝতে চাইছো তাদের জন্য। 5 নম্বর প্রশ্ন কি বলছে? বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি? এটাও আমাদের প্রশ্নে আসতে পারে, কিন্তু বেশিরভাগ স্কুল মনে হচ্ছে না এই প্রশ্ন দুটো দেবে। তাই সেক্ষেত্রে তোমাদের প্রথমে 1, 2, 3 এই প্রশ্নটা পড়বে এবং অবশ্যই প্রত্যেকটা লাইন, পদের প্রতিটি লাইনের তাৎপর্য ব্যাখ্যা আমি 3টে স্টার দিয়ে রেখে দিয়েছি। কেন বলছি 3টে স্টার? কারণ প্রত্যেকটা লাইন, যে দুটো দুটো স্তবকের লাইন রয়েছে, একটা একটা লাইন প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটার মধ্যে রাধার আনন্দের চিত্র ফুটিয়ে উঠেছে। এই প্রশ্নটা যেমন তোমাকে পুরো বিষয়বস্তু লিখতে হবে, তেমন প্রত্যেকটা লাইনে কিন্তু রাধার আলাদা আলাদা আনন্দের কথা বলেছে। ওই যে পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ পেল, কেন চাঁদকে পাপী বলা হচ্ছে, এটা প্রশ্ন আসতে পারে। তারপর বলছে গিরিশার ছত্র পিয়া শীতের অর্ণি পিয়া গিরিশার বা, এই লাইনটা তুলে বলতে পারে যে কি তাৎপর্য বিশ্লেষণ করো, এরকম দিতে পারে। তাই আমি বলছি পদের প্রতিটি লাইনে তাৎপর্য এবং ব্যাখ্যা পড়বে। এই হচ্ছে তোমাদের পুরো যে ভাব সম্মিলন কবিতার আলোচনা, সেটা আজকে এখানেই শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? ভাব সম্মিলন কবিতাটা তোমাদের অন্তর পর্যন্ত পৌঁছলো কিনা সেটা আমাকে একটু জানাবে। ভাব সম্মিলন কি, ব্রজবুলি ভাষা কি, কেন বিদ্যাপতি বাংলার অন্তর্ভুক্ত হলেন, বিদ্যাপতি পদের কতগুলি পর্যায়ে আছে, সেই সমস্ত কিছু তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এখনই কমেন্টে জানাবে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ক্লাস 11 এর সমস্ত যে তোমাদের সিলেবাস রয়েছে, আজকে তো শুধু ভাব সম্মিলন হলো, এরপরে আরো অনেক কবিতা রয়েছে, আমাদের গল্প রয়েছে, আমাদের পঞ্চতন্ত্র রয়েছে, আগুন নাটক রয়েছে, সাহিত্যের ইতিহাস রয়েছে, প্রচুর ক্লাস বাকি রয়েছে। সেই ক্লাসগুলো যদি করতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, পড়াশোনা করতে থেকো এবং অবশ্যই কিন্তু আমাদের
পাশে থাকবেন। বুঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতাটা তোমরা কতটা জলের মতো সহজে বুঝতে পারলে সেটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। টাটা।